আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো গতদিনের যে অ্যাসাইনমেন্ট গুলো এখানে ছিল, তো ওখানের মধ্যে ন্যাপস্যাক এটা একটা ক্লাসিক্যাল ডিপি প্রবলেম। তারপর হচ্ছে ক্রিয়েটিং এক্সপ্রেশন, যেটা এগুলো ডিপির ক্লাসিক্যাল প্রবলেম, ম্যাক্সিমাম পাথ সাম, নাম্বার অফ ওয়েস, এগুলো সবই কিছু ক্লাসিক্যাল ডিপি প্রবলেম। তবে এখানে তোমাদেরকে রিকারশন প্র্যাকটিস করার জন্য প্রবলেমগুলো দেওয়া হয়েছিল এবং এগুলোর তোমার ওটা কি বলবো, যে কনস্ট্রেইন গুলো এত কমায় দেওয়া হয়েছে যে তুমি এক্সপোনেনশিয়াল টাইমে যদি এটা সলভ করো তাও অ্যাকসেপ্টেড হবে। তো এবং রিকারশন দিয়ে তোমরা যারা এটা সলভ করছো, এটা বেসিক্যালি ওই এক্সপোনেনশিয়াল টাইমে তোমরা সলভ করছো, ঠিক আছে? তো যাই হোক, আমরা প্রথমে এখানে একটা প্রবলেম এটা নিয়ে একটু ডিসকাস করি এবং এটাতে ডাইনামিক প্রোগ্রামিং এ আমরা কনভার্ট করার চেষ্টা করি। তো ডাইনামিক প্রোগ্রামিং এ কনভার্ট করার জন্য আমরা গতদিন যেটা বলছিলাম যে শুরুতেই আমাদের কি করতে হবে, যে প্রবলেমটা আগে রিকারশন দিয়ে আমরা সলভ করতে পারি কিনা ওটা আমার ট্রাই করে দেখতে হবে। রিকারশন দিয়ে আমি সলভ করতে পারি কিনা, ঠিক আছে? ওরকম একটা অ্যাপ্রোচ আমি বের করবো। তারপর ওটাকে মেমোরাইজেশন যদি করা হয় তাহলে ওটা কমপ্লেক্সিটিটাও কমে আসতেছে, প্লাস ওটা আমরা যে ডাইনামিক প্রোগ্রামিং যেটা বলতেছি ওভাবে কিন্তু জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তো এখন রিকারশন দিয়ে সলভ করার জন্য আমরা কিছু পয়েন্ট বলছিলাম। একটা হচ্ছে আমরা স্টেটের কথা বলছিলাম, ঠিক আছে? কয়টা স্টেট, ফার্স্টে একটা ফাংশন বানাবো, ওই ফাংশনের আউটপুটটা কি হবে আমরা ওটা চিন্তা করব। তারপর এই ফাংশনের স্টেট কয়টা হবে সেটা আমরা চিন্তা করব, মানে প্যারামিটার কয়টা পাঠাবো আর কি, অর্থাৎ আমার জন্য কোন কোন স্টেট গুলো ইম্পর্টেন্ট, এটা ছিল 2 নাম্বার। তারপর আমরা 3 নাম্বার কি বলছিলাম, যে 1 নাম্বার বলছিলাম ফাংশনটাকে আমরা ডিফাইন করা, 2 নাম্বার বলছিলাম তার স্টেট গুলো, 3 নাম্বার বলছিলাম ট্রানজিশন, ঠিক আছে? ট্রানজিশনটা অর্থাৎ একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমরা যাব, কিভাবে যাব ওই জিনিসটা আমাদের এখানে একটু করতে হবে, ডিটারমাইন করতে হবে। তো তারপরে আমরা বলছিলাম যে কি আমরা কারেন্ট যে স্টেটটা, এখানে ট্রানজিশন বলতে হচ্ছে যে আমি পুরো কাজটা আমার এই ফাংশনের মধ্যে করে ফেলবো না, আমার যে ফাংশনটা আমি বানাইছি ওই ফাংশনের মধ্যে সিমিলার আরেকটা ফাংশন আমি কল করে দেব, যার মধ্যে প্যারামিটার গুলোতে একটু চেঞ্জ আসবে, ঠিক আছে? আর এটা আসলে 4 নাম্বার বলছিলাম। আমরা 3 নাম্বার বলছিলাম আসলে হচ্ছে বেস কেসের কথা, বেস কেস অর্থাৎ একটা সময় গিয়ে থেমে যাবে ওই জিনিসটা ডিটারমাইন করা। আর 5 নাম্বার যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে আমার কারেন্ট যে স্টেটটা অর্থাৎ কারেন্ট আমার যে ভ্যালুটা ওই ভ্যালুর জন্য কিছু একটা আমার কাজ করে ফেলা, ঠিক আছে? তো যেমন আমরা স্টার প্রিন্টিং এর ক্ষেত্রে দেখছিলাম যে আমরা একটা ফাংশন বানাবো, ওটা একটা ভয়েড ফাংশন প্রিন্ট নামে একটা, মানে আমরা একটা স্টারের প্যাটার্ন দেখছিলাম না, এভাবে একটা প্রবলেম দেখছিলাম। তো এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, তা আমরা প্রিন্ট নামে ধরো একটা ফাংশন বানালাম, প্রিন্ট নামে, যে হচ্ছে কি এই জিনিসটা প্রিন্ট করবে, কোনো কিছু রিটার্ন করবে না, ভয়েড একটা ফাংশন, ঠিক আছে? এবং এখানে আমরা জাস্ট একটা প্যারামিটার পাঠাবো এন মানে হচ্ছে আমি যদি এন দেই তাহলে সে এন সংখ্যক স্টারের একটা প্যাটার্ন প্রিন্ট করবে। তাহলে 2 নাম্বার স্টেটের বিষয়টা বুঝলাম। 3 নাম্বার বেস কেস। তো বেস কেসের বিষয়টা ছিল কি, যে আমার কখন থামবে, তাই এন এর মান 0 হলে আমরা থেমে যাব, বা 1 হলে একটা স্টার প্রিন্ট করে থেমে যাব, ওরকম কিছু একটা আমরা এখানে বলছিলাম। 4 নাম্বার হচ্ছে ট্রানজিশন, অর্থাৎ হচ্ছে আমি এখন n তম ভ্যালুর জন্য এই কাজটা আমাকে করতে বলা হয়েছে, তাহলে এই ফাংশনটাকে আমি কল করে দেব n-1 দিয়ে, যেন সে ছোটটাকে কি করে ফেলে, প্রিন্ট করে আসে, আর তারপরে বাদ বাকি যে অংশটা প্রিন্ট করে ওটা আমার কাজ, ঠিক আছে? এবং ওইটাই হচ্ছে আমার 5 নাম্বার কারেন্ট স্টেটের জন্য কাজটা, অর্থাৎ আমি nটা স্টার প্রিন্ট করে দেবো, n সংখ্যক স্টার প্রিন্ট করবো, এই 5 নাম্বার কাজটা, ঠিক আছে? এইভাবে করে আমরা রিকারশনের একটা জিনিস দেখছিলাম, আমি খুব তাড়াতাড়ি ওভারভিউ করে দিলাম। আচ্ছা, আশা করি জিনিসগুলো ধরতে পারছো। তো এখন আমরা আসি যে ম্যাক্সিমাম পাথ সাম, এই প্রবলেমটাতে একটু আসি। এটা তোমরা অনেকেই হয়তো সলভ করছো। তো এখানে যেটা বলা হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে এরকম, তোমাকে n ইনটু m সাইজের একটা অ্যারে দেওয়া হয়েছে, সরি n ইনটু m সাইজের একটা অ্যারে দেওয়া হয়েছে, যেমন ধরো 3 3, n আর m এর মান 3। তুমি 1 1 থেকে n m এই ঘরটাতে যাবা। যেমন আমরা যদি এই প্রবলেমটার কথা চিন্তা করি, তুমি তাহলে 1 1 কারেন্টলি তুমি এখানে আসো, এখান থেকে তুমি এই পথটাতে যাবা, এবং কিভাবে যাবা, প্রত্যেকবার একবার ডানে যেতে পারবা অথবা একবার এক ঘর নিচে যেতে পারবা, প্রত্যেক স্টেপে তুমি এক ঘর ডানে যেতে পারবা অথবা এক ঘর নিচে যেতে পারবা, ঠিক আছে? তো এখন এভাবে তুমি যেতে যেতে লাস্ট পথটাতে যেতে চাও, লাস্ট যে ঘরটা আছে এটাতে যেতে চাও, এখানে যাওয়ার সময় কোন পথে গেলে তুমি ম্যাক্সিমাম সাম নিয়ে যেতে পারবা, কোন পথে গেলে তুমি ম্যাক্সিমাম সামেশন নিয়ে যেতে পারবা। ম্যাক্সিমাম সামেশন বলতে হচ্ছে কি, তুমি যে পথে ভিজিট করতেছো
প্রত্যেকটা সেলে তুমি যখন যাচ্ছ ওই ভ্যালুটাকে তুমি যোগ করে রাখবা, ঠিক আছে? যেমন ধরো আমরা যদি এই পথে যাই, ঠিক আছে, এই পথে যদি আসি, তাহলে আমাদের কোন কোন সেলগুলো ভিজিট করলাম, সেল ভিজিট করলাম যে 5 2 4 5 7, এটার যোগফল কত? এটার যোগফল হচ্ছে 14, 14 আর 9 তোমার কত হয়? 23 হয়। তো আমরা দেখি অন্য কোনো পথে আর ভালো কিছু আছে কিনা, যেমন 9 2 11 7 18 19 24, এই পথে যদি যাই তাহলে আমরা কি 24 সাম পাই। আমরা চাইলে এরকম ভেতরে ভেতরে গড়েও যেতে পারতাম, এভাবে গড়েও যেতে পারতাম, যাই হোক বিভিন্ন ভাবে যাওয়া যায়। তাহলে এভাবে বিভিন্ন ভাবে যাওয়ার সময় ম্যাক্সিমাম কত সাম নিয়ে আমরা এই জায়গায় পৌঁছতে পারি, ঠিক আছে? তো প্রবলেম হচ্ছে এটা। তো এখন এটাকে আমরা আগে রিকার্সিভ ওয়েতে চিন্তা করি। তো ফার্স্টে আমাদের জন্য এই ধরনের প্রবলেম কিন্তু আমরা গতদিনও একটা করছিলাম, ঠিক আছে না? গতদিনও কিন্তু আমরা এই ধরনের একটা প্রবলেম সলভ করছিলাম। তো এখানে আমরা দেখি এন আর এম এর মান বলতেছে কত, ম্যাক্সিমাম 10 হতে পারে, এবং বলতেছে এন এম যে ইয়াগুলো আছে আমাদের কি যে এখানে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো ম্যাক্সিমাম কত পর্যন্ত হতে পারে, তোমার 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত হতে পারে, 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এখন এই প্রবলেমটা আমরা নরমালি এমনি চিন্তা করি যে আমরা ফার্স্টে একটা ফাংশন বানাবো, একটা ফাংশন বানাবো যে হচ্ছে ম্যাক্সিমাম সামটা রিটার্ন করবে আমাকে। ফার্স্টে আমি ফাংশনটাকে 1 1 দিয়ে কল করব, সে এখান থেকে লাস্ট পর্যায় পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে, যেভাবে হোক সে যাবে, যাওয়ার পরে সে কি আমাকে ম্যাক্সিমাম সামটা রিটার্ন করবে। তাহলে আমি ফার্স্টে ফাংশনটা বানানোর জন্য চিন্তা ভাবনা করি। তো ধরো আমার ফাংশনটা আমি বানাবো যে ধরো, আচ্ছা সরি, হ্যাঁ, আমার ফাংশনটাকে ধরো আমি বানালাম, ওটার নাম দিলাম ধরো এফ। ও হচ্ছে কি ম্যাক্সিমাম সামটা রিটার্ন করলো আমাকে, ঠিক আছে? ম্যাক্সিমাম সামটা রিটার্ন করবে, এবং ম্যাক্সিমাম সামটা ধরো একটা ইন্টিজার হবে, ওটা রিটার্ন করবে। এরপর আমার কাছে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, কোন কোন স্টেট ইম্পর্টেন্ট, মানে আমি ধরো কোন একটা ঘরে আছি, তাহলে আমার জন্য কোন কোন বিষয় ইম্পর্টেন্ট এই ঘরে থাকা অবস্থায়। আমি কোন ঘরে আছি এই জিনিসটার জন্য তো আমরা জানি যে দুইটা ভ্যালু, আমার দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আইজে। আইজে দুইটা জিনিস আমার লাগবেই, যে আমি আইজে তম ঘরে আছি। আর কিছু কি এখানে ইম্পর্টেন্ট আছে, যে এই ঘরে যে আমি আছি, তো এই ঘরে আসতে আমার কত সাম নিয়ে আসা লাগছে বা এরকম কিছু? তোমরা যারা সলভ করছো তারা দেখি আমাকে একটু রেসপন্স করো। তোমরা এখানে স্টেট কয়টা রাখছিলা? ওকে, চ্যাটে রেসপন্স করো। দুইটা স্টেট দিয়ে একজন করছে বলতেছে, দুইটা স্টেট দিয়ে করলে তো একটু সমস্যা হতে পারে। অ্যাকসেপ্টেড হবে দুইটা স্টেট দিয়ে করলে। একটা জিনিস আমরা বুঝতেছি, ইন্ট আই ইন্ট জে, দুইটা স্টেট আমাদের লাগবে, ঠিক আছে? আমরা কোন পজিশনে এখন আছি ওটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপাতত আমরা এতটুকু রাখি, দেখি কি হয়। এরপর আমরা এখানে এবার বেস কেসটা নিয়ে একটু চিন্তা করি। বেস কেস কি, যদি আমরা আচ্ছা তাহলে আমাদের একটা ফার্স্টে গ্লোবাল একটা 2D অ্যারে নিয়ে ফেলি, যে অ্যারেটা আমাদের ইয়াটাকে ডিনোট করবে। ধরো 100 100 সাইজের নিলাম, এন আর এম এর মান আসলে খুব বড় না, 10 10, এজন্য 100 100 সাইজের নিলে হয়ে যাবে। তারপর একটা ধরো রো নিলাম আর আরেকটা কলাম নিলাম সি, ঠিক আছে? তাহলে আই যদি কি হয় আর হয়, এবং সি যদি কি হয়, সরি জে যদি কি হয় সি হয়, ঠিক আছে? ধর আমরা ওয়ান বেসড চিন্তা করবো আর কি। আই যদি আর হয় এবং জে যদি সি হয়, তাহলে আমরা কি করব, এই পর্যায়ে যদি আমরা পৌঁছায় যাই, তাহলে আমার তো কি শুধুমাত্র এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই আমার কি করতে হবে, হিসেবে আনতে হবে। আচ্ছা তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে না, যে আমি এই জায়গায় গেলে জাস্ট রিটার্ন করব এরকম করলে তো হলো না। আমি এই জায়গায় আসার সময় কত সাম নিয়ে আসছি ওরকম আমার একটা হিসাব লাগবে না? এই জায়গায় আসার সময় কত সাম নিয়ে আসছি ওটাও কিন্তু আমার একটা হিসেবে রাখা লাগবে, ঠিক আছে? তো তাহলে আমরা রিটার্ন করতে পারি যে অ্যারের আই জে প্লাস এখন যে আমি সামটা নিয়ে আসছি সেটা কারেন্ট সাম, অ্যারে আই জে প্লাস কারেন্ট সাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা ইন্টিজার রাখতে পারি কারেন্ট সাম, ঠিক আছে?
আচ্ছা, এখন এটা আমাদের বেস কেসটা গেল, বেস কেস গেল, ঠিক আছে। তো এবার আসি, আমরা কোন একটা পজিশনে যখন যাব তাহলে কোন একটা পজিশনে আসি, ঠিক আছে। কোন একটা ম্যাক্সটা নিয়ে নিলে গ্লোবালি, গ্লোবালি নিতে যাচ্ছ, আচ্ছা গ্লোবালি নিলেও একই কথা, আমরা এখানে রাখতে পারি গ্লোবালি, এখানে রাখা না, এখানেই রাখি আমরা, গ্লোবালি না নিই। তাহলে আমাদের কারেন্ট একটা সাম এখানে লাগতেছে, যে আমি এখন কোন একটা পাথে যে আসছি কত সাম নিয়ে আসছি, আমি একটা পাথে যখন আসলাম তাহলে কত সাম নিয়ে আসলাম, এটা আমার কাছে রাখবো। এরপরে আমি কি ডানে যাওয়ার চেষ্টা করব, নিচে যাওয়ার চেষ্টা করব। তো ডান পাশ আর নিচে গিয়ে ওখান থেকে আমি আবার আর আর সি তে যাওয়ার চেষ্টা করবো। জিনিসটা হচ্ছে এরকম, দেখো যে আমি ধরো এই পজিশনে আছি, এখান থেকে আমি ডানে যাব, এখান থেকে আমি নিচে যাব। তা আমার যে ফাংশনটা, এই ফাংশনটা কি করে, কোন একটা পজিশন যদি তাকে আমি দিয়ে দেই, ঠিক আছে, কোন একটা পজিশন যদি আমি তাকে দিয়ে দেই, অর্থাৎ আই যে যদি আমি তাকে দিয়ে দেই, তাহলে ওই পজিশন থেকে সে টোটাল ম্যাক্সিমাম কত সাম বানাইতে পারে সেটা আমাকে রিটার্ন করে। অর্থাৎ আমি ধরো এই পজিশনটাতে আছি, এখান থেকে আমি তাকে নতুন একটা পজিশন দিলাম যে এটা, তো এখানে গেলে সে ম্যাক্সিমাম কত সাম আনতে পারে সেটা আমাকে জানায়। অর্থাৎ আমি এই পজিশনে আছি, এখান থেকে আমি এই পজিশন দিয়ে ফাংশনটাকে কল করলাম, তাহলে আমাকে বলে দেবে যে আমি যদি ডানে যাই ম্যাক্সিমাম কত সাম আনতে পারবো। আমার কাছে ওটা একটা হিসাব থাকলো। আবার এই পজিশন থেকে আমি যখন নিচে যাব, মানে সরি, এই ফাংশনটাকে কল করব নিচের পজিশনটাকে দিয়ে, তখন আমাকে বলবে যে নিচে যদি যান আপনি এত ম্যাক্সিমাম আনতে পারবেন। তাহলে ওইটা আমি পেলাম। তাহলে এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম মানে ডানে গিয়ে যেটা আসে আর নিচে গিয়ে যেটা আসে, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে নিয়েই আমি কাজ করব, ঠিক আছে। তাহলে আমি যখন এই পজিশনটাতে আসি, আমার জানা থাকতে হবে না যে এই পজিশনে আমার এখন সাম কত আছে, কারেন্ট সাম কত আছে, মানে আগে তো আমি কোন একটা পথ দিয়ে এখানে আসছি, তাহলে কারেন্ট সাম যত আছে, কারেন্ট সাম যত আছে আগে যে পথ দিয়ে আসছে আর কি, ধরো 5 থেকে 2 আসলাম, তাহলে কারেন্ট সাম আছে কত, 7 আছে। এই সাথে সাথে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যেটা, সেটাকে আমি যোগ করে দিলেই কি হচ্ছে, তাহলে এই পজিশন থেকে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে কোন একটা পজিশন থেকে আমি ডানে গিয়ে ম্যাক্সিমাম, ডান পাশ থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা আনার চেষ্টা করবো, আবার নিচে গিয়ে নিচ থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা আনার চেষ্টা করবো। তো ওটার সাথে কারেন্ট সাম যেটা আছে ওটাকে আমি যোগ করে রিটার্ন করে দেবো, আমাকে যে কল করছে ওর কাছে রিটার্ন করে দেবো। তো তাহলে আমরা জিনিসটা এরকম করতে পারি যে আমার কারেন্ট সাম যেটা আছে, ঠিক আছে, কারেন্ট সাম যেটা আছে ওটার সাথে আমার ফাংশনটাকে কল করব i+1 j দিয়ে, ঠিক আছে, i+1 j দিয়ে ওটার সাথে রিটার্ন করব, ঠিক আছে, কারেন্ট সামের সাথে i+1 j। আচ্ছা, এখানে i+1 j যখন দেব, অর্থাৎ আমি পরের ঘরটাতে যাচ্ছি, পরের ঘরটাতে যাওয়ার সময় আমি কি আমার বর্তমান যে ঘরটা আছে তাহলে ওইটাকেও যোগ করতে হবে, ঠিক আছে। কারেন্ট সাম মানে হচ্ছে যে আমি এখন যে সামটা নিয়ে আসছি, ঠিক আছে, তো ওটার সাথে হচ্ছে যে আমার কি তাহলে জিনিসটা এভাবে দিতে পারি যে কারেন্ট সাম, ঠিক আছে। এখানে আমি চিন্তা করতেছি এভাবে যে দেখো, আমি যখন একটা একটা যখন পজিশনে আসি, আমি যখন একটা পজিশনে আসি তখন এখান থেকে আমি যখন ডানে যাব, তখন ডানে যাওয়ার সময় কারেন্ট সামটা কত হয়ে যাবে, আমি আগে যে ভ্যালুটা নিয়ে আসছি ওটার সাথে কি আমার নিজের ভ্যালুটা যোগ হবে, ঠিক আছে, ওইটাই তো এরপরে যখন যাব তখনকার কারেন্ট সাম, ঠিক আছে। তাহলে এরপরে যখন আমি ডানে যাচ্ছি তখন কারেন্ট সামটাতে আমার একটু আপডেট করতে হবে, কারেন্ট সামটাতে আমার একটু আপডেট করতে হবে, সেটা হচ্ছে কি ওই i+1 যে দেবো, তো তাহলে কারেন্ট সামের সাথে আমার বর্তমান যে আই যে আছে ওটাকে আমি যোগ করবো, ঠিক আছে, ওটাকে আমি যোগ করে ডান পাশটাতে চলে যাবো। আচ্ছা, তো এটা গেল। তাহলে ও আমাকে একটা ভ্যালু রিটার্ন করলো, ঠিক আছে। তো ও যে ভ্যালুটা রিটার্ন করবে জাস্ট ওটা রাখলে আমার হবে, ঠিক আছে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এটাকে আমি আবার j+1 দিয়ে কল করব, এবং ওখানে হচ্ছে কি কারেন্ট সাম যেটা আছে ওটার সাথে আমি বর্তমান ভ্যালুটা যোগ করে নিচের দিকে চলে গেলাম, এটা হচ্ছে নিচের দিকে গেলাম, সরি এটা হচ্ছে নিচে গেছিলাম আর এটা হচ্ছে ডানে গেছি।
তাহলে এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে আমি রিটার্ন করে দেবো। ধরো ইন্ট একটা এ এর মধ্যে এটা রাখলাম আর ইন্ট বি এর মধ্যে এটাকে রাখলাম, ঠিক আছে? তো তাহলে এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা আমি রিটার্ন করে দিলেই আমার ম্যাক্সিমাম পার্সেন্টটা পেয়ে যাবো। স্যার এখানে কন্ডিশন দিতে হবে না? হ্যাঁ, আসতেছি ওটাতে। তো এখন এই জিনিসটাতে আমি যেতে পারবো কখন, যদি আমার জায়গাটা কি হয়, ভ্যালিড হয়। তো আমরা গতদিনে এই কাজগুলো করছিলাম, সেটা হচ্ছে ভ্যালিডিটি চেক করাটা, ঠিক আছে? তাহলে হচ্ছে এ আর বি দুটো আমি নিলাম। তো এরপরে if আমার এখানে চেক করতে হবে যে i প্লাস 1 লেস দেন ইকুয়াল টু কি হয়, আর হয়। আমাদের যদি রো এর সমান হয় তাহলে a ইকুয়াল টু এটা করব। আর সিমিলারলি আমি if j প্লাস 1 লেস দেন ইকুয়াল টু c হয়, তাহলে আমি j প্লাস 1 এটা চলে যাবো, ঠিক আছে? b ইকুয়াল টু j প্লাস 1 এটা করব। আচ্ছা, এটা করলাম। তো তারপরে আমাদের এই দুটার মধ্যে ম্যাক্সিমামটা রিটার্ন করব। তো এখন কথা হচ্ছে, কখনো ধরো এই জিনিসটা হচ্ছে কি ইনভ্যালিড একটা জায়গা, ইনভ্যালিড একটা জায়গা, তো তাহলে এর মান কত থাকবে? এর মান ইনিশিয়ালাইজ কত দিয়ে করব? এখানে আমরা যদি ধরো 0 0 দিয়ে করলাম, তাহলে এটা হতেও পারে, কিন্তু কিছু ঝামেলা হতে পারে। হবে না ঝামেলা স্যার, হচ্ছে কি, মিনিমাম দিতে পারে স্যার, নেগেটিভ যেহেতু আছে। হ্যাঁ, ঝামেলা হচ্ছে কি, দেখো এখানে বলছে কিছু নেগেটিভ ভ্যালু থাকতে পারে, নেগেটিভ ভ্যালু থাকতে পারে। এখন একটা জিনিস খেয়াল করো যে এ এর মান 0, বি এর মান 0, আমরা যদি এরকম দেই তখন হবে কি যে এর মান ধরো 0 কোন একটা পজিশনে, তখন সে ডানে যেতে পারে নাই। ডানে যদি যেতে না পারে তাহলে তো এটা এক্সিকিউট হবে না। এক্সিকিউট না হওয়া মানে এর মান 0 রয়ে যাবে। আবার নিচে যখন গেছে, বা সরি ডানে যখন গেছে তখন তো বি এর কিছু একটা মান আসলে, এখন সব যদি এর মধ্যে নেগেটিভ আসে তাহলে তো ম্যাক্সিমাম সামটাও আসলে কি হবে, নেগেটিভ হবে। তো তাহলে বি তে সে একটা নেগেটিভ কিছু একটা মান নিয়ে আসবে, যদিও বা এটা নেগেটিভের মধ্যে সবচেয়ে বড়, নেগেটিভ কিছু একটা নিয়ে আসবে, ঠিক আছে? তো কিন্তু নেগেটিভ যেটাই আনুক না কেন সে, যদিও এটা আমার রাইট আনসার, কিন্তু এর তুলনায় তো সেটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেহেতু এতে আমার কি হয় নাই, এক্সিকিউট হয় নাই। তো কাজে এখানে আমি 0 রাখতে পারবো না, এটা আমাদের ইন্ট মিন এই ধরনের একটা ভ্যালু ধরো আমরা রাখতে পারি। স্যার 10 ইনভার্স 6 দিলেও তো হচ্ছে নাকি? হ্যাঁ, কিছু একটা রাখলেই হচ্ছে, 10 ইনভার্স 6 রাখলেও হচ্ছে, সরি 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 6 রাখলেও হচ্ছে। কারণ এখানে আমাদের যেহেতু 10টা সংখ্যা, যেহেতু শুধুমাত্র 10টা মানে 10 10 100টা সংখ্যা, সরি 100টা সংখ্যা, যোগফল আমার সর্বোচ্চ কি হইতে পারে আর কি, সবগুলো যদি মাইনাস 10 টু দি পাওয়ার 5 হয় তাহলে আমাদের কি, ওগুলোকে আমরা যদি সবগুলোকে একসাথে যোগ করি মাইনাস কি ওই 10 টু দি পাওয়ার মানে এখানে তো একটা পদ দিয়ে যাবে, তার মানে হচ্ছে তোমার কত, 10টা সংখ্যাই আসবে। হ্যাঁ, 10 দুগুণে 20টা সংখ্যা আসবে। আচ্ছা, যাই হোক। তো তাহলে তুমি 20 ইন্টু এটা, তার মানে 10 ইনভার্স 7 রাখলে, 10 টু দি পাওয়ার 7 মাইনাস 7 রাখলেও হবে। আচ্ছা, স্যার স্যার আমার একটা কোশ্চেন মানে ক্লিয়ার হওয়ার ছিল। জি বলো। স্যার আমি যে অলওয়েজ ম্যাক্সিমামটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, যে 2 এর নিচে আছে আমার এখন 5 আর 2 এর ডানে হচ্ছে আমার 3। তো আমি অলওয়েজ ডানে আর নিচে চেক করতেছি। তো এরকম তো হইতে পারে যে 3 এর পরে একটা ভ্যালু আছে যেটা অনেক লার্জ। তো আমি সে 3 এর ডানে হচ্ছে 1000, হ্যাঁ, মানে 3 এর মানে একদম টপ মোস্ট 3 এর ডানে একটা হচ্ছে 1000 আছে, হুম, আর 5 এর নিচে যেটা আছে ওটা হচ্ছে 7। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো আমি তো এখন যদি আমি ম্যাক্সিমামের ইয়েটা থিওরিটা যদি আমি ফলো করি তাহলে তো আমি এখন ডানের আমরা এখন সেলটাকে। আমরা এখানে কিন্তু 5 এ যখন আসি, 5 থেকে আমরা ডানে যাব, আবার 5 থেকে নিচে যাব, ঠিক আছে? জি স্যার। আবার 3 তে যখন আসছি তখন 3 থেকে কিন্তু আবার ডানেও যাব, 3 থেকে নিচেও আসবো। এটা শেষ হওয়ার আগে তো 5 এর কাজটা শেষ হবে না। ও ও হ্যাঁ হ্যাঁ সে আসলে সবগুলো পথেই ট্রাই করবে। যেমন 3 তে যখন আসছে সেও তখন তার ডানে আর নিচের গুলো চেক করবে, নিচের গুলো চেক করে যেটা ম্যাক্সিমাম ভ্যালু ওইটাই 3 তে আসবে। ওই 3 থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা আসছে ওটা 5 এর কাছে আসবে। আবার 7 থেকেও এরকম, কিন্তু 7 ও তার ডানে নিচে বিভিন্ন জায়গায় গিয়ে যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবে ওটা 7 পাঠাবে এর কাছে। আলটিমেটলি দেখা যাবে 3 এর কাছ সাইড থেকে যেটা আসছে ওটাই ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে এটা ধরো এভাবে হইলো। আচ্ছা, তো এখন তাহলে আমরা এটা ধরো একটা ইনপুট আউটপুট নেই, ধরো ইন্ট আমাদের অ্যারেটাকে তো গ্লোবালি নিছি, তারপরে আর নিছি, সি নিছি। তাহলে হচ্ছে যে ধরো সি আর নিলাম, সি নিলাম।
আমাদের ইনপুটটা নেওয়া হলো এখানে। এখন যদি আমরা আমাদের ফাংশনটাকে কল করি তাহলে আমরা 1 1 দিয়ে কল করব এবং কারেন্ট সাম কত দেব? আমরা কারেন্ট সাম কত দেব? 0 আমরা 0 দেব, কারণ আমরা ধরে নিচ্ছি যে আমরা যে ঘরে আছি ওই ঘরেরটা এখনো হিসাব করি নাই, ওই ঘরেরটা এখনো হিসাব করি নাই। তাহলে আমরা 0 দিয়ে পাঠাবো আর কি, 0 দিয়ে পাঠাবো নাকি? যেমন এখানে যখন আমরা i+1 যেতে যাচ্ছি তখন আগে যেটা নিয়ে আসতেছি ওটা যাচ্ছে। আচ্ছা যাই হোক 0 দেব, এটা দেই। তো আমাদেরকে স্যার যখন কল করতেছে তখন স্যার ওই মানে চেঞ্জ করতেছে না ওর ইয়াটা, কারণ 1 1 পজিশনে আছে। তো আমি কি কারেন্ট সামকে ওই প্রথম পজিশনের ইয়া ভ্যালুটা রাখবো না? এটা স্যার বুঝি নাই। বুঝি নাই মানে স্যার ওই আমার যখন ফাংশনটা কল হচ্ছে তখন স্যার ওই ইয়া ইন্ডেক্স তো চেঞ্জ করতেছে, তো কারেন্ট সামটা কি ওই ইয়াতে অ্যাড হবে, মানে আই যেটা অ্যাড হবে নাকি স্যার ওই আগে থেকে জিরোর ভ্যালুটাকে ওই ফার্স্ট ইয়াতে করে দিব? আচ্ছা এটা আসলে ডিপেন্ড করতেছে আমি ফাংশনটাকে কিভাবে ডিফাইন করতেছি ওভাবে। আমি এখানে 0 দিয়ে আমি আমার ফাংশনটা বানানোর সময় হিসাব করছি। এখানে দেখো যে আমি যখন ডানে যাচ্ছি, ডানে বা নিচে যাচ্ছি, তখন কারেন্ট সামের সাথে কারেন্ট পজিশনের ভ্যালুটা যোগ করে তারপরে ডানে যাচ্ছি, বা এটা হচ্ছে আমরা নিচে যাচ্ছিলাম। আর এই জায়গায় হচ্ছে যখন আমি ডানে যাচ্ছি তখন কারেন্ট সামের সাথে কারেন্ট সাম যেটা আছে ওটার সাথে নিজের ভ্যালুটা যোগ করে ডানে যাচ্ছি। তো তাহলে আমার ফাংশনের মধ্যেই নিজের ভ্যালুটা যোগ করা হচ্ছে, যেই পজিশনে আছে ওই পজিশনের ভ্যালুটা কোথায় যোগ করা হচ্ছে? ফাংশনের মধ্যে। এই কারণে আমি এখানে 0 দিয়ে কল করলাম, কারণ আমি 1 1 পজিশনে যখন আছি ওখান থেকে যখন অন্য কোথাও যাব তখন ওর পজিশনের ভ্যালুটা আমরা কি করব? যোগ করব। তো এটা তুমি যেভাবে ইচ্ছা সেভাবে ফাংশনটা ডিফাইন করতে পারো। তুমি যদি ডিফাইন করো যে তুমি যখন কোন একটা পজিশনে আসছো সেই সময় ওই পজিশনের ভ্যালুটা অলরেডি তুমি যোগ করে এখানে আসছো, এরকম যদি তুমি চিন্তা করো করতে পারো, তখন কিছু চেঞ্জ আসবে। কিছু চেঞ্জ মানে তখন হচ্ছে যে এই জায়গায় তুমি অ্যারে প্লাস কারেন্ট সাম এভাবে রিটার্ন করতে পারবে না। এই জায়গাটা তো তোমার শুধুমাত্র কারেন্ট সামটা রিটার্ন করে দিতে হবে। তারপর দ্বিতীয়ত হচ্ছে তুমি যখন এখানে আসছো তখন এখানে কারেন্ট সাম প্লাস সামথিং এটা তুমি দেবা না, মানে এটা দেবা যে তখন i+1 যে এভাবে করে দেবা, এদিকে হচ্ছে i j+1 এভাবে করে দেবা। তখন তুমি এখানে কল করার সময় অ্যারে 1 1 দিয়ে কল করবা। ঠিক আছে, এটা ডিপেন্ড করতেছে তুমি কিভাবে ফাংশনটা ডিফাইন করতেছো ওটার উপর। তুমি কি এটাই প্রশ্ন করছিলা? জি স্যার এটাই ছিল স্যার, ক্লিয়ার হয়েছে। জিনিসটা বুঝতে পারছো? আমি ডিফাইন করতেছি দেখো, তাও সেম অ্যান্সারই আসতেছে, দুইটার ক্ষেত্রে সেম অ্যান্সার আসতেছে। তো এটা আমরা 1 বানাই দিই, তাহলে দেখি একটু হয়তো এবার ভিন্ন অ্যান্সার আসবে। এদিক দিয়ে হয়তো আর যাবে না। 32 আসতেছে, হয়তো এদিকে নিচে কোনো দিকে গেলে 32 পাওয়া যায়। এই পথটাই ভালো মনে হচ্ছে আর কি। 5 5 10 আর এদিকে 9 9 18 28 4 32, ঠিক আছে। তো এরকম আর কি, এটা ডিপেন্ড করতেছে তাহলে এর উপর যে তুমি কোন পথে যাচ্ছ তার উপর। ঠিক আছে, আচ্ছা এবার আসি। এবার এই প্রবলেমটাকে আমি ডিপি তে কনভার্ট করব। প্রবলেমটা আমি কি ডিপি তে কনভার্ট করব। আমি ধরে নিলাম যে এতটুকু পর্যন্ত তোমরা সবাই নিজেরা করছো, তোমাদের সবার জানা ছিল। ঠিক আছে, তো না হলে কিন্তু আবার আমি আসলে পরেতে ঝামেলায় পড়ে যাবো। আমি কিন্তু এটা খুব বেশি ডিটেলস ওভাবে বুঝাই নেই, আমি তোমরা জানো ধরে নিয়ে আগাইছি। ঠিক আছে, এবং এটা উচিত ওভাবেই করা উচিত ছিল, কারণ যেহেতু এগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এখন এই প্রবলেমটাতে আমরা যদি ডিপি তে কনভার্ট করতে চাই, ফার্স্টে আমি একটু প্রবলেমটাতে একটা চেঞ্জ এনে দিই। চেঞ্জটা হচ্ছে এরকম যে প্রবলেমটাতে ধরো কোনো নেগেটিভ ভ্যালু নাই, কোনো নেগেটিভ ভ্যালু নাই। ঠিক আছে, আর পজিটিভ ভ্যালুগুলো ধরো কত, ধরো না তোমার 10⁻6 পর্যন্ত ধরো, সরি 10⁻4 পর্যন্ত আপাতত ধরি। তাহলে আমি কনস্ট্যান্ট গুলো একটু চেঞ্জ আনলাম। ঠিক আছে, আপাতত কনস্ট্যান্ট গুলোতে একটু চেঞ্জ আনলাম, যে n এর মান 10, m এর মান 10, আর সাম এর মান সরি আমার ওই ভ্যালুগুলোর মান, মানে প্রত্যেকটা ঘরে যে ভ্যালুগুলো আছে ওগুলোর মান ধরো 10⁻4 পর্যন্ত ম্যাক্সিমাম হবে। আচ্ছা, এখন এটাকে আমরা সলভ করলাম রিকারশন দিয়ে। এখন এটাকে আমরা ডিবিতে কনভার্ট করতে যাচ্ছি। রিকারশন দিয়ে যখন তুমি সলভ করে ফেলছো, ডিবিতে কনভার্ট করাটা আসলে খুব একটা কঠিন কিছু না। কনভার্ট করতে গেলে আমরা বলছিলাম কি করতে হয়, মেমোরাইজেশন করতে হয়। মেমোরাইজেশন মানে হচ্ছে এক পথে একবার যাচ্ছি, ওই পথে দ্বিতীয়বার আর যাবো না। এক পথে যখন একবার যাচ্ছি ওই পথে আর দ্বিতীয়বার যাবো না। যেমন এটাতে যদি আমরা এভাবে চিন্তা করি যে 2 5 7, বা ধরো এখানে আমি এরকম দিই, দেখো
সাপোজ এখানে অনেক কিছু আছে, আমরা এই 4-এ যখন আসতেছি, 4-এ যখন আসছি তখন দেখো আমি ফার্স্টে তো ধরো নিচে যাচ্ছি বা নিচে ডানে এরকম কোন একটা পজিশনে গিয়ে, যেমন এই টেস্ট কেসটাতে আমরা একটু চিন্তা করি, ঠিক আছে? এই টেস্ট কেসটাতে একটু চিন্তা করি, আমি একটু চেঞ্জ জানি তাহলে ভালো বোঝা যাবে। 5 2 7 3 10 4 14, এদিকে 2 2 4 7 4 11 12 13 14, এটা 6 বানাই দিই, তাহলে এখন ভালো বোঝা যাবে। আচ্ছা, এখানে খেয়াল করো, সাপোজ আমি এই 4 এই পজিশনটাতে কিভাবে আসতে পারি? ফার্স্টে ধরো ডানে গেলাম, তারপর আবার ডানে গেলাম, তারপর আবার নিচে আসলাম, এভাবে আসা যায় না? ডানে ডানে নিচে, এভাবে যখন এই 4-এ আসবো তখন বেসিক্যালি কত আমরা আসি কততে? আই জে এর মান কত হবে? 2, জে এর মান কত? 3, আর কারেন্ট সামের মান কত? 5 2 7 3 10। এই পজিশনটাতে যখন আসবো আমি 4-এর উপর যখন আসবো তখন 2 3 10 এই ভ্যালুটা নিয়ে আসলাম, এই পথে আসছি। কিন্তু আবার দেখো এই 4-এ এসে তারপর এসে তাহলে 4 থেকে আবার ডানে যাবে, নিচে যাবে, এখানে যদি আরো অনেকগুলো ভ্যালু থাকে, অনেকগুলো যদি ভ্যালু থাকে তাহলে এই 4 থেকেও সে ডানে নিচে বিভিন্ন ভাবে যে 4-এর মধ্যে একটা ভ্যালু আসবে না? ওই ভ্যালুটাই তো এর কাছে রিটার্ন করবে আবার, তাই না? আশা করি জিনিসটা বুঝতেছো, না বুঝলে একটু জিজ্ঞেস করিও, ঠিক আছে? তাহলে আমরা 2 3 10 এই কলটা কিন্তু একবার হবে, 2 3 10 এই কলটা একবার হবে কোথা থেকে? এই 3 নাম্বার পজিশনে যখন ছিল এই জায়গা থেকে কিন্তু, মানে 3-এর ভ্যালু এটার উপর যখন ছিল তখন তোমার কারেন্ট সাম ছিল হচ্ছে 7 3 10, আর এখান থেকে তুমি একবার নিচে গেছিলা, অর্থাৎ 2 3 10 এই ভ্যালু দিয়ে তুমি কিন্তু একবার এই অ্যাপ ফাংশনটাকে কল করছো। আবার এই নিচে যখন তুমি গেছো, এই নিচে যাওয়ার সময়ও কিন্তু তুমি 2 3 10 এটাকে কল করবা। আবার কোন পজিশন থেকে ওই কলটা হবে? ওই কলটা হবে যে এখানে 2 2 পজিশন থেকে, 2 2 পজিশন থেকে তোমার এই কলটা কিন্তু হবে, ঠিক আছে? আবার এখানে কি তোমার 3 1 3 পজিশন থেকেও সেম কলটা হয়েছিল, 1 3 পজিশন থেকেও তাহলে সেম যে কলটা হয়েছে, 2 2 পজিশন থেকেও সেম কলটা হচ্ছে। তো তার মানে হচ্ছে কি আমার একই কল বারবার হচ্ছে। এরকম আরো বিভিন্ন জায়গায় হতে পারে না এই কেসটা, বিভিন্ন ভ্যালুর জন্য? তার মানে আমার একই ফাংশনকে বারবার আমরা কল করতেছি। এই জিনিসটা বুঝতে পারছো কিনা? একই ফাংশনকে যে বারবার কল জি করতেছি। স্যার, বুঝছি। আচ্ছা, তো এইসব কাজে আমরা গতদিন দেখছিলাম যে ফিবোনাচির ক্ষেত্রে একই জায়গায় বারবার কল হচ্ছে, তাহলে ওটা আমরা একটা অ্যারেতে সেভ করে রাখতে পারি যেন একই পথে দুইবার হাঁটতে না হয়, ঠিক আছে? তো ওই দুইবার সেভ করার জন্য আমরা কি করতে পারি? তাহলে আমরা এখানে ডিপের আশ্রয় নিতে পারি। জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে দেখো, সরি, মেমোইজেশন করতে পারি। তো আমরা মেমোইজেশন কিভাবে করি? তো গতদিন আমরা ফিবোনাচিতে মেমোইজেশনটা দেখছিলাম, আজকে দেখি মেমোইজেশনটা আসলে কিভাবে করে। তো এটার জন্য ফার্স্ট আমরা ডিবি নামে একটা অ্যারে নেব। এই ডিপি অ্যারেতে তোমার এটা কয় ডাইমেনশনাল হবে? আমরা এর ক্ষেত্রে দেখছিলাম আমরা জাস্ট একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে রাখছিলাম। কিসের ক্ষেত্রে? ফিবোনাচির ক্ষেত্রে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে রাখছি। এখানে ডাইমেনশন হবে কত? ডাইমেনশন হবে যে এইখানে যতটা স্টেট আছে তত। এখানে স্টেট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা না? তাহলে এখানেও 3টা ডাইমেনশন হবে। এই 3 ডাইমেনশনের ভ্যালু কত হবে? ভ্যালু হবে যে এই আই জে আর সাম এগুলোর ম্যাক্সিমাম ভ্যালু যত হতে পারে এখানেও ভ্যালু তত হবে। এখানে ধরো 10 হতে পারে, এটার ম্যাক্সিমাম ভ্যালু 10 হতে পারে, তাহলে তুমি একটু বাড়ায় বাড়ায় নাও, ধরো 11 11 নিলা। আর এখানে ম্যাক্সিমাম কারেন্ট সাম ম্যাক্সিমাম কত হইতে পারে? স্যার 8 ম্যাক্স। না, ইন্ট ম্যাক্স হবে না। ইন্ট ম্যাক্স কেন হবে? ইন্ট ম্যাক্স দিলে ঝামেলা আছে, কারণ এত বড় অ্যারে তুমি ডিক্লেয়ারও করতে পারবা না। কারেন্ট সাম ম্যাক্সিমাম কত হতে পারে আমার এই প্রবলেমের জন্য? তোমরা দেখি আমাকে সবাই চ্যাটে এটা বলো, কারেন্ট সাম ম্যাক্সিমাম কত হইতে পারে? এটা আমাকে সবাই চ্যাটে বলো। দাঁড়াও আমি একটু Q2 লিখে দিই। হ্যাঁ, আচ্ছা, ততক্ষণে আমি কারো কোনো আগেরটাতে কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো। কারেন্ট সাম ম্যাক্সিমাম কত হইতে পারে? হয় নাই? এক্স্যাক্টলি বলতে হবে, এক্স্যাক্টলি বলতে হবে। ম্যাক্সিমাম কারেন্ট সাম কত হইতে পারে? আমাদের এখানে বললাম যে প্রত্যেকটা পজিশনে ভ্যালু হাইয়েস্ট কত হইতে পারে? 10,000 পর্যন্ত, মানে 10⁴ পর্যন্ত এরকম বিভিন্ন ভ্যালু হইতে পারে, ঠিক আছে? তাহলে কারেন্ট সাম ম্যাক্সিমাম কত হইতে পারে? হ্যাঁ, সাজিদ আল রিফাই ওটা, তবে আমি 10⁴ বলছিলাম, 10⁴। এন এর মান 10, এম এর মান 10, আর কারেন্ট সাম ম্যাক্সিমাম কত হইতে পারে?
সাজিদ আল রিফাত ওটা কাছাকাছি হয়েছে, এক্স্যাক্টলি না, মানে এক্স্যাক্টলি কত হইতে পারে কেউ এখনো বলতে পারে নাই, কারোটাই হয় নাই, মানে এক্স্যাক্ট অ্যান্সারটা কারোই আসে নাই। সাজিদ আল রিফাতটা কাছাকাছি, একদম কাছাকাছি, আর একটু যোগ করলেই বুঝবা। আচ্ছা বেসিক্যালি এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্সারটা আসতে পারে যে 19 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 19 ইন্টু 10 টু দি পাওয়ার 4। একটু আজব লাগতেছে। দেখো ধরো এখানে সবগুলো ভ্যালু কত আছে, 10 করে আছে, সাপোজ সবগুলো ভ্যালু একদম 10 করে, সাপোজ সবগুলো ভ্যালু 10 করে, তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু কত আসতে পারে? ম্যাক্সিমাম ভ্যালু বলতে কি, আমি তো আসলে কোন একটা পথ ধরে যাব তাই না, আর পথটার লেন্থ সর্বোচ্চ কত হইতে পারে? এখানে n প্লাস m মাইনাস 1 হইতে পারে না সর্বোচ্চ লেন্থ, কারণ আমি এখান থেকে শুরু করে সর্বোচ্চ এখানে গেলাম। এখানে যে পথেই যাই না কেন আমার কি একবার নিচে ডানে নিচে ডানে এরকম করেতে যাব, অর্থাৎ 3বার ডানে গেলাম, একবার নিচে গেলাম, মানে 9টা টোটাল, এখানে 4 3 7 আছে, তো তাহলে হচ্ছে আমার 6 ঘরের একটা কি হইতে পারে, পথ হইতে পারে, মানে 6 লেন্থের। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা চিন্তা করি সর্বোচ্চ লেন্থ হতে পারে কত, 6, 1 2 3 4 5 6, অর্থাৎ n প্লাস m মাইনাস 1, ম্যাক্সিমাম লেন্থ হইতে পারে এত পথটার। আমি যে কোনো একটা পথে থাকলে ওই পথগুলোর ভ্যালু যোগ করে করেই তো যাই, কাজে আমার কারেন্ট সামটা ম্যাক্সিমাম হইতে পারে কত, ম্যাক্সিমাম পাথের লেন্থ যত ইনটু প্রত্যেকটা পাথে যত ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারে তত। ঠিক আছে, তাহলে এখানে একটা কোশ্চেন আছে, 10 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কাইন্ড অফ তুমি 2 লাখ পর্যন্ত ধরতে পারো আর কি, 2 ইনটু 10 টু দি পাওয়ার ধরতে পারো। তাহলে আমি ওটা স্যার এটা maximum কনস্ট্যান্টটা value যদি 10 বড় ছিল হয় না, আরো, স্যার এটা ইয়া করা যাবে, ডিপিতে কনভার্ট করা যাবে? তখন একটু ঝামেলা হয়ে যাবে, তখন অন্যভাবে করতে হবে আর কি। স্যার? ঠিক আছে, কনস্ট্যান্টটা এই স্যার জন্য আমি 10 না? কনস্ট্যান্ট গুলো কমাই দিছি, এই জন্যই কনস্ট্যান্ট গুলো কমাই দিছি। আচ্ছা বলেন স্যার কনস্ট্যান্ট ভ্যালুটা 10 না শুধু স্যার? সরি, স্যার মানে কনস্ট্যান্ট গুলো হাইয়েস্ট ভ্যালু 10 হতে পারবে না, মানে একটা সেলের ভ্যালু বললাম না যে 1000 10,000 হবে। স্যার আমি একটা কোড দিছি, এটা দেখবেন একটু। আচ্ছা একটু পরে দেখি। তো তাহলে এই জিনিসটা বুঝতে পারছো, ম্যাক্সিমাম ভ্যালু যদি 10 টু দি পাওয়ার 4 হয়, আমি বলছিলাম ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 10 টু দি পাওয়ার 4, ম্যাক্সিমাম ভ্যালু 10 টু দি পাওয়ার 4 হইলে আমার পাথের লেন্থ হইতে পারে ম্যাক্সিমাম কত, 19। ঠিক আছে, সেই হিসেবে 10 টু দি পাওয়ার 4 ইনটু 19, তাহলে কত তোমার যা হয় আর কি। তাহলে ওইটা আমি ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে রাখলাম, কারেন্ট সাম ম্যাক্সিমাম যেটা হতে পারে ওটার একটা রেঞ্জ আমি রাখলাম। ঠিক আছে, এটা তাহলে 10 টু দি পাওয়ার 4 এত। ঠিক আছে, তাহলে আমি এখানে স্টেট যত ততটার একটা কি নিলাম, অ্যারে নিলাম, এটা হচ্ছে আমার এক নাম্বার কাজ। ঠিক আছে, ডিপি করতে গেলে 1 নাম্বার কাজ হচ্ছে এটা। আমি একটা ফার্স্টে কি নেব, এখানে অ্যারে ডিক্লেয়ার করব ডিপি করার জন্য। আচ্ছা এই অ্যারেটার কত, সাইজ কত, তাহলে হচ্ছে যে 2 লক্ষ ইন্টু 10 ইন্টু 10, তার মানে কত হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হয়ে যাচ্ছে নাকি, 10 টু দি পাওয়ার এখানে হচ্ছে 5 6 7, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 এর মতো হচ্ছে, তাহলে আশা করা যায় যে 1 সেকেন্ডে হয়ে যাবে, সমস্যা নেই। আর 2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 সাইজের অ্যারে নেওয়া যাবে কিনা এটা একটু ডিফিকাল্ট ইস্যু। স্যার স্যার 10 এটা টু দি 2 পাওয়ার হয়ে 6 যেত পর্যন্ত স্যার। না নেওয়া যায় স্যার? 10 টু দি পাওয়ার 7 পর্যন্ত নেওয়া যায়, স্যার গ্লোবালি প্রবলেমটা গ্লোবালি স্যার 10 টু দি পাওয়ার 2D 7 হয়ে যাবে স্যার, যে হাতে ডিপিটা 2D তে নিলে হয়ে যেত স্যার। সরি স্যার ডিপিটা 2D তে নিলে হয়ে যাবে স্যার। একটা কোড দিছি স্যার, আমি অ্যাকসেপ্টেড, এটা আচ্ছা দেখলে। ওটাতে পরে আসতেছি, পরে আসি দেখি। আচ্ছা তো এখন এটা গেল। আচ্ছা 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা এক পথে দুইবার যাব না, ওই জিনিসটা আমরা কিভাবে করব, ওই জিনিসটা করার জন্য আমরা ফার্স্টে আমাদের যে ডিপিটা আছে এখানে শুরুতেই আমাদের যে ডিপি অ্যারেটা নিছি ওটাকে আমরা করব, সেটা হচ্ছে কি এমন একটা ভ্যালু দিয়ে সেট করব যে এই ভ্যালুটা আমার কোনো কোনো সময় এখানে আসবে না। ঠিক আছে, এই অ্যারের মধ্যে কোনো সময় ওই ভ্যালুটা মানে কি আমাদের এই পথে সাম করার সময় আমরা যখন সাম করতেছি কোন একটা জায়গায় আসি, কোন একটা জায়গায় আসলে আমাদের ম্যাক্সিমাম সামটা যত ততটাই। আচ্ছা ডিপিটার ভ্যালু হিসেবে কি থাকবে, ডিপিটার ভ্যালু হিসেবে থাকবে যে প্রত্যেকটা ঘরে যে, যেমন ধরো এই ডিপির এই ধরো ডিপি 1, তারপর হচ্ছে 2, এটা হচ্ছে 1 2, তারপরে ধরো হচ্ছে 7, এরকম একটা ঘর। এই ঘরে কি থাকবে, এই ঘরে থাকবে যে তুমি 1 2 এই পজিশনে ধরো আসো, 1 2 পজিশন মানে এখানে আসো, এখানে 7 কারেন্ট সাম নিয়ে যদি তুমি আসো, 7 কারেন্ট সাম নিয়ে যদি আসো, তাহলে তোমার ম্যাক্সিমাম কত ভ্যালু তুমি এখানে কি নিয়ে আসতে পারবা, ম্যাক্সিমাম কত ভ্যালু আশপাশ থেকে তুমি এখানে নিয়ে আসতে পারবা, সেটাই এই ডিপির মধ্যে থাকবে। অর্থাৎ ডিপিআর এর মধ্যে কি থাকে, ডিপিআর এর মধ্যে থাকে যে এই ফাংশনটার আউটপুট, ডিপিআর এর মধ্যে তুমি যে সেভ করবা যে ভ্যালুটা
ডিপিআর এর মধ্যে থাকবে যে এই ফাংশনের আউটপুটটা। তাহলে ডিপিআর এর কি হবে, ডাইমেনশন কি হবে, এই অ্যারেতে স্টেট মানে ফাংশনটাতে স্টেট যত আছে তত, আর ডিপিআর এতে তোমার কি ভ্যালু কি হবে, ডিপিআর এতে ভ্যালু হবে যে তোমার কি এখানে তোমার এটা কি বলে বলেন না, যে ওই আউটপুট যেটা আসে সেটা। তো তাহলে ওই জিনিসটা এখানে হিসেবে থাকবে। এখন আউটপুট আমার কখনোই আসবে না এমন একটা ভ্যালু দিয়ে ডিপিআর এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো এখানে আমাদের ভ্যালুগুলো যেহেতু আমরা বলছি 10⁴ পর্যন্ত আসবে, 0 থেকে 10⁴ পর্যন্ত, তাহলে আমাদের -1 কখনোই কিন্তু ম্যাক্সিমাম সাম আসবে না, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা ডিপিআর এটাকে -1 দিয়ে কি করতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি। ডিপি স্যার কনস্ট্যান্ট যদি আমি মাইনাস হয় তখন তো স্যার মিমসেট ইউজ করতে পারবো না, তখন স্যার আমার আলাদা আলাদা ভাবে ইন্ডেক্সিং করে এবার মান বসাইতে হবে না? এখন আমার 2D একটা লুপ চালায় আমার করতে হবে জিনিসটা, ঠিক আছে? ভালো জিনিস, এটা ধরতে পারছো। মেমসেট দিয়ে আমরা -1 বানাইতে পারি অথবা 0 বানাইতে পারি, কিন্তু অন্যান্য জিনিস আমরা বানাইতে পারি না। এখানে আমরা -1 দেওয়ার জন্য এখানে মেমসেট দিলাম, আর নাহলে তুমি একটা চাইলে লুপ চালায় জিনিসটা করতে পারো, একই কথা। তবে মেমসেট অনেক ফাস্টার কাজ করে, ফাস্টার বলতে হ্যাঁ অনেকটা ফাস্টার কাজ করে। আচ্ছা, তারপর এই ফাংশনটাকে কল করবো। আচ্ছা, তাহলে হচ্ছে যে ইনিশিয়ালাইজ করলাম একটা ভ্যালু দিয়ে। এবার এখানে দুইটা লাইন অ্যাড করতে হবে। লাইনগুলো আমরা বলছিলাম সেটা হচ্ছে এরকম, যদি আমরা ডিপি আই জে তারপর হচ্ছে যে কারেন্ট সাম এই পজিশনটাতে এসে যদি আমরা কি পাই, -1 ছাড়া অন্য কিছু পাই, তার মানে বুঝবো যে এই পথে আমরা আগে আসছিলাম। তাহলে আমরা ওই ভ্যালুটাকে আবার রিটার্ন করে দিতে পারি, আই জে কি কারেন্ট সাম, এটাকে আমরা রিটার্ন করে দিতে পারি। আর নাইলে আমাদের এটা হিসাব করতে হবে, আর হিসাবটা আমরা জাস্ট এই জায়গাটাতে করে দিতে পারি, আই জে আর এখানে কারেন্ট সাম। অর্থাৎ এই স্টেটে আমার তো হিসাব শেষ, যে স্টেটটাতে এখন আসলাম এই স্টেটে আমার তাহলে যে ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে ওই ম্যাক্সিমাম ভ্যালুটাই তো কি আমি হিসাব করে রাখবো। তো এটাকে আমি এখানে রাখলাম, তারপর এটাকে রিটার্ন করে দিলাম। ঠিক আছে, জাস্ট এই দুইটা লাইন আমার অ্যাড করে দিতে হয় আর কি। যে এখানে তুমি স্টেপ 1 পাইলাম ধরো, এটাকে তুমি বলতে পারো স্টেপ 2, ঠিক আছে? তারপরে তুমি এটাকে বলতে পারো স্টেপ 3, আর তুমি এই জায়গায় যেটা করলা সেটাকে তুমি বলতে পারো স্টেপ 4। মানে এই বেসিক 4টে স্টেপ সবগুলো ডিপিতেই থাকবে, ঠিক আছে? এই বেসিক 4টে স্টেপ। ফার্স্ট একটা অ্যারে নেবা, ওই অ্যারের তাহলে স্টেট হবে কয়টা, ওই অ্যারের ডাইমেনশন হবে কত, যে এখানে যতটা স্টেট আছে তত। ওই অ্যারের ভেতরে ভ্যালু কি থাকবে, ওই অ্যারের ভ্যালু ভেতরে ভ্যালু থাকবে যে এই ফাংশনের আউটপুট যা আসে সেটা। আচ্ছা, তারপর ওই অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করবা কিছু একটা ভ্যালু দিয়ে, যে ভ্যালুটা কখনোই আউটপুট হিসেবে আসবে না, তোমার প্রোগ্রামের আউটপুট হিসেবে কখনোই আসবে না। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি কি এখানে একটা স্টেপ 3 এটা অ্যাড করলা, সেটা হচ্ছে যে তোমার পুনরায় আবার তুমি ভিজিট করতেছো কিনা একই রাস্তায়, ওই জিনিসটা চেক করলা। তাহলে পুনরায় আমরা ভিজিট করব না। আর এখানে একটা জিনিস করবা, সেটা হচ্ছে স্টেপ 4টা তোমার কি রিটার্ন করার আগে জিনিসটা সেভ করে দেওয়া। আমরা যদি এখন এই জিনিসটা কল করি তাহলে দেখা যাবে যে এখনো 32 বা সরি 31 আসছে কেন জানি, হয়তো আমি এখানে কিছু চেঞ্জ করছিলাম এই জন্য 31 আসতেছে। ও এদিকে একটা মাঝখানে চেঞ্জ করছিলাম, 7টাকে 6 বানাইছি। তো যাই হোক, এখন এটা তোমার ধরা যায় যে তোমার কি 1 সেকেন্ডের মধ্যে জিনিসটা হয়ে যাবে। এর আগে আমরা যে প্রোগ্রামটা করছিলাম ওটাতে কিন্তু অনেক সময় লাগতো। অনেক সময় লাগতো বলতে, যেমন ধরো আমি যে ডিপিটা করছি ওই ডিপিটা যদি না করি তাহলে আমরা একবার কাউন্ট করে দেখি, জাস্ট এই প্রবলেমটার জন্য আমরা কাউন্ট করে দেখি। ধরো কাউন্ট ইকুয়াল টু 0 এরকম একটা দিলাম, কমপ্লেক্সিটিটা আমি বলতেছি কাউন্ট ইকুয়াল টু 0 কাউন্ট প্লাস দিলাম, এদিকে ধরো সি আউট আগে কাউন্টটা দেই। এটা হচ্ছে আমাদের ডিপি অবস্থায়। ডিপি অবস্থায় দেখো আমাদের 0 আর 1 কাউন্ট প্লাস প্লাস কাউন্ট ইকুয়াল টু 0। স্যার কাউন্ট আগে প্রিন্ট হচ্ছে না, মানে ফাংশন কলের আগে। ও আচ্ছা, হ্যাঁ কাউন্টার ফাংশন কলের আগে প্রিন্ট হচ্ছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তো তাহলে এটা আমি বের হওয়ার পরে কল করে দিই। হ্যাঁ সরি, তাহলে 29 বার কল হচ্ছে, ঠিক আছে? আর আমি যদি এখানে ডিপিটা বাদ দিয়ে দেই, ধরো এই জিনিসটাই যদি আমি বাদ দিয়ে দেই, ডিপির কাজটা বাদ দিয়ে দিলাম, তাহলে এবার দেখি কতবার হচ্ছে। তাহলে দেখো 34 বার কল হচ্ছে। তার মানে হচ্ছে আরো কিছু এক্সট্রা কল আসছে। কিন্তু যদি ভ্যালুগুলো আমি আরেকটু চেঞ্জ করে দিই, ধরো সবগুলো ভ্যালুকে আমি যদি 1 বানাই দিই, তাহলে দেখবা যে কত ঝামেলার একটা ইস্যু হয়ে যায়, মানে দেখবা আরো বেশি কল আসবে।
তখন আসলে তো অনেকগুলো রাস্তায় বারবার আসতেছে, 6 আসতেছে 34, আচ্ছা এখানে 34 আসতেছে। যাই হোক, জিনিসটা এক্সপোনেনশিয়াল হয়ে যাবে আর কি, মূল কথা হচ্ছে এটা। মানে আমি যদি আরেকটু বড় কিছু এদিক ওদিক দিই তাহলে দেখা যাবে যে ওটা তোমার এক্সপোনেনশিয়াল টাইম রাখতেছে, কিন্তু আমরা এটাকে এখন ডিপি করে ফেললে এটা টাইম কমপ্লেক্সিটিটা কমে যাবে। টাইম কমপ্লেক্সিটিটা একটু আলোচনা করি, এটা টাইম কমপ্লেক্সিটি কত। আচ্ছা, ডিপিতে টাইম কমপ্লেক্সিটিটা ডিটারমাইন করাটা ইজি। কিরকম ইজি? তুমি জাস্ট ডিপিআর এর এখানে যেটা লিখছো এটাকে গুণ করে দিলে যা হয় সেটাই হচ্ছে কমপ্লেক্সিটি, কাইন্ড অফ। তবে এখানের মধ্যে চেঞ্জ আসতে পারে। ডিপির মধ্যে যদি কোনো, এই ফাংশনের মধ্যে যদি কোনো লুপটুপ না চলে আর কি, এই ফাংশনটার মধ্যে যদি কোনো লুপটুপ না চলে, আমরা ওগুলো দেখবো পরে, তাহলে এখানে স্টেট যত আছে ওটাকে তুমি গুণ করে দিলে যা হবে সেটাই হচ্ছে কমপ্লেক্সিটি। এখানে গুণ করলে কত হয়? 2 × 10⁵ ইন্টু 10 × 10, তার মানে কত হচ্ছে 2 × 10⁶, 2 × 10⁷, এটা না? 2 × 10⁷ এরকম আসতেছে না? তো এটাই হচ্ছে কমপ্লেক্সিটি এই প্রবলেমটা, ঠিক আছে? এটা আর এক্সপোনেনশিয়াল দিকে যাবে না, 2 × 10⁷ এরকম কমপ্লেক্সিটিতে এটা থাকবে। আচ্ছা, তো এটা কেন? এটার কারণটা হচ্ছে আমরা ফিবোনাচ্চিটা দিয়ে একটু চিন্তা করি। ফিবোনাচ্চিটাতে আসলে কি হইতো? ফিবোনাচ্চি যখন আমরা করছিলাম তখন ডিপিটাতে আসলে কি হতো? ওই ডিপি আমরা যখন f(5) বা এরকম f(7) কল করলাম, তখন সে কাকে কল করতেছে? f(6) কে কল করতেছে না? বা f(5) কে কল, এই দুইটাকে কল করতেছে না? আবার এরাও দুইটাকে কল করতেছে, 5, 4 কে কল করতেছে, বিভিন্ন কল হচ্ছে। কিন্তু একবার যখন টেবলটাতে কিছু একটা সেভ হয়ে যাচ্ছে, একবার যখন টেবলটাতে কিছু একটা সেভ হয়ে গেল, এই পদটা এইকে তো আর দ্বিতীয়বার কেউ কল করবে না, তাই না? বা f(7) যখন একবার কল হয়ে গেল একে আর কেউ কল করবে না। f(5) যখন একবার কল হয়ে গেল বা f(5) একবার সেভ হয়ে গেছে, তখন প্রথমে যখন এদিক থেকে একবার সেভ হয়ে গেছে f(5), দ্বিতীয়বার এই জায়গায় আর কল হবে না, ঠিক আছে? অর্থাৎ আমার টেবলটাকেই আমি ফিল আপ করতেছি, কাইন্ড অফ এরকম হয়ে গেছে না? এই টেবলটাকে আমি একবার গিয়ে এই টেবলটাকে ফিল আপ করতেছি, দ্বিতীয়বার এই টেবলটা মানে একবার ফিল আপ হয়ে গেলে দ্বিতীয়বার এখানে আর আসতেছে না। অর্থাৎ টেবল বলতে হচ্ছে অ্যারেটা আর কি। অর্থাৎ আমার অ্যারেটা ফিল আপ করতে যে টাইমটা লাগে ওটাই হচ্ছে কমপ্লেক্সিটি। এখন অ্যারেটার ডাইমেনশন যদি n, মানে 1 ডাইমেনশনাল একটা যদি অ্যারে হয়, তাহলে এটার যদি সাইজ কি হয়, n হয়, তাহলে এটা O of n কমপ্লেক্সিটি, কারণ এটার nটা ঘর ফিল আপ করতে যে টাইম লাগে। আমার অ্যারেটা যদি হয় ধরো n × m সাইজের একটা অ্যারে, তো ওইটা ফিল আপ করতে আমার কি O of n × m টাইম লাগবে, তাহলে এটাই হচ্ছে ডিপির কমপ্লেক্সিটি। ডিপি মানে হচ্ছে তার মানে আলটিমেটলি তুমি ধরতে পারো একটা টেবল ফিল আপ করতেছো, তুমি একটা টেবল ফিল আপ করা, বিভিন্ন কল হয়ে হয়ে এই টেবলটা ফিল আপ হবে, এরকম বিভিন্ন ভ্যালু দিয়ে টেবলটা ফিল আপ হবে। এই টেবলটা ফিল আপ করতে যে টাইম লাগে সেটাই হচ্ছে তোমার কি ডিপির কমপ্লেক্সিটি। ওয়ার্স্ট কেসে, বেস্ট কেসে হতে পারে যে এই টেবলটা পুরো ফিল আপ হচ্ছে না, কিছু অংশ ফিল আপ হচ্ছে, তবে এটা আমাদের চিন্তা করার দরকার নেই। আমরা কমপ্লেক্সিটি, তাহলে ডিপির কমপ্লেক্সিটি চিন্তা করি কি ওই টেবল ফিল আপ করতে যা টাইম লাগে, ঠিক আছে? অর্থাৎ তুমি স্টেট যেগুলো আছে ওই স্টেটের ইয়াটা দিয়ে গুণ করবা, ওই স্টেটগুলোর ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে গুণ করবা, সেটাই হচ্ছে তোমার ডিপির কমপ্লেক্সিটি। বুঝতে পারছি জিনিসটা? স্যার আমার আরেকটা জিনিস একটু ক্লিয়ার হইতে হবে। বলো। আমার যদি কনস্ট্যান্ট গুলো মাইনাসেও থাকে, মানে এই কেসে যেটা হচ্ছে, হ্যাঁ, মাইনাসে থাকলে একটু ঝামেলা আছে। মাইনাসে থাকলে ঝামেলাটা হচ্ছে তখন তুমি তো আর এই অ্যারেতে মাইনাস হ্যাঁ ইনডেক্স পাচ্ছ। তো এসব কেসে আমরা যেটা করি, ধরো আমি এটাকে একটু ছোট, আরেকটু ছোট বানাই দিই, ধরো 100 বানাই দিলাম, ভ্যালুগুলোকে সর্বোচ্চ বললাম কি 100 পর্যন্ত হতে পারে। মাইনাস হলে এখন কি করব? তাহলে -100 থেকে 100 পর্যন্ত হতে পারে, তখন আমি কি করব? তো ফার্স্ট অফ অল একটা জিনিস বুঝতেছো, সেটা হচ্ছে যে এখানে কিন্তু এই ম্যাম সেটটা -1 দিয়ে করতে পারবো না, কারণ -1ও তখন একটা ভ্যালিড অ্যান্সার হইতে পারে। স্যার ওখানে আমার কনফিউশন। ওটাতে আমি -1 এখানে দেবো না, আমি ইন্ট মিন বা এরকম কিছু একটা দিতে পারি, বা কিছু সরি এখানে তো দিতে পারবো না। আমার ধরো কি এটা লুপ চালায়, তখন আমার ডিপিটাকে কি ইনিশিয়ালাইজ করতে হবে। লুপ চালাই ইনিশিয়ালি ডিপিটার মধ্যে আমি কিছু একটা ভ্যালু রাখলাম, ধরো অনেক ছোট একটা ভ্যালু রাখলাম যে ভ্যালুটা কি কখনোই হতে পারে না, বা এমন একটা ভ্যালু রাখলাম যে ভ্যালুটা কখনোই কি এখানে অ্যান্সার হতে পারে না। যাই হোক, এরকম কিছু একটা রাখলাম, ওটা ব্যাপার না। এখন কথা হচ্ছে এখানে আমি কারেন্ট সাম যেটা নিয়ে আসতেছি, ওই কারেন্ট সামটাকেও তো আমরা একটা কি হিসেবে রাখতেছি, স্টেট হিসেবে রাখতেছি। এটা হলো তো সমস্যা, কারণ আমার স্টেটটা অনেক সময় নেগেটিভ হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে -100 হলেও সর্বনিম্ন ভ্যালু আসলে কত হইতে পারে? সবগুলো মাইনাস মাইনাস হলেও মানে ম্যাক্স ভ্যালুটা সর্বনিম্ন কি হইতে পারে?
প্রত্যেকটা ঘরে যদি -100 করে থাকে, সবগুলা -100 হলে সবগুলো -100 হলে ম্যাক্স ভ্যালু মানে ম্যাক্সিমাম রেজাল্ট যেটা আমার আসবে, ওই রেজাল্টটা মিনিমাম কি হইতে পারে? -600। আচ্ছা, এই -600 আর এমনি হচ্ছে -19 into 10⁶, সরি 10⁻², যাই হোক -19 into 10⁻, মানে 100 আর কি, মানে -1900, ঠিক আছে, -1900। তাহলে একটা কাজ করব যে আমার এখানে ইনিশিয়ালি যখন আমি কারেন্ট সামটা করব, মানে ফাংশনটাকে কল করব, তখন 0 দিয়ে কল না করে ধরো আমি 5000 দিয়ে কল করলাম, সাপোজ 5000 দিয়ে কল করলাম, অর্থাৎ আমার যাই আসুক না কেন ওটার সাথে 5000 যোগ হয়ে আমার কি কারেন্ট সামটা আসবে। ইনিশিয়ালি আমি 0 দিয়ে কল না করে 5000 দিয়ে কল করলাম, অর্থাৎ বেস্ট রেজাল্ট আমার যেটা সে রিটার্ন করতেছে ওটার সাথে 5000 একটা যোগ হয়ে থাকবে না তাইলে? জি স্যার। ঠিক আছে, কিন্তু আমি একটা কাজ করে ফেলতে পারলাম, তাহলে আমার আর নেগেটিভ কখনো সাম আসবে না, কারণ যতই কমুক না কেন কি আসবে না, এখানে নেগেটিভ তো হবে না। ঠিক আছে, তো তাহলে এবং আমার এই অ্যারেতে যেহেতু -1900 পর্যন্ত এটা আছিল, তাহলে আমরা এটাতে 2000 2000 4000 আর এদিকে যেহেতু একটা 5000 দিছি, 5 আমরা এখানে ধরো 10,000, তাহলে এখানে একটা কি দিয়ে দিলাম, সর্বোচ্চ ইন্ডেক্সটা দিয়ে দিলাম। 100-র জন্য আমি 10,000 দিছি, 10,000 কেন দিছি আসলে 10,000 দেওয়া লাগতো না, এখানে যেহেতু 5000 দিছি একদম এক্স্যাক্টলি হিসাব করলে আরো কমানো যেত। আচ্ছা যাই হোক, তবে বেসিক্যালি এখানে মানে মূল জিনিসটা, মূল ট্রিকটা হচ্ছে এখানে, যেখানে মিনিমাম যে ভ্যালুটা হইতে পারে তার চেয়ে বড় একটা ভ্যালু যদি আমি কি করতে পারি, পজিটিভ ভ্যালু এখানে যোগ করে দিতে পারি, তাহলে আমার যতই নেগেটিভ আসুক না কেন কখনোই কি হবে না, ইন্ডেক্সটা মাইনাসের দিকে যাবে না। তাহলে আলটিমেটলি হিসাব যেটা করলাম ওটার সাথে একটা -5000 করে দিলেই তো হয়ে যাচ্ছে, কারণ আলটিমেটলি সে যেটা রেজাল্ট পাঠাচ্ছে ওটার সাথে ওটা থেকে যদি 5000 বিয়োগ করি, তাহলে এখানে যেটা যোগ করছিলাম সেটার ইম্প্যাক্টটা নাকচ হয়ে যাচ্ছে, নেগেট হয়ে যাচ্ছে, দুইটার ইম্প্যাক্ট কাটাকাটি হয়ে যাচ্ছে। প্লাস এখানে আমার নেগেটিভ আর কোনো কি আসতেছে না, আমার ইন্ডেক্স আসতেছে না। ঠিক আছে, তো নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এইভাবে জিনিসগুলো কি হ্যান্ডেল করতে পারি। বুঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। তো এভাবে করে নেগেটিভটা হ্যান্ডেল করতে পারো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আমার কোডটা কেন কাজ করতেছে বুঝতেছি না, একটু দেখেন তো স্যার। আচ্ছা, তোমার করতে আমি আসতেছি। স্যার এখানে ডিপিতে 3টা স্টেট না নিয়ে 2টা স্টেট নিলে তো মনে হয়ে যায় আনসারটা, যে কারেন্ট সামের জন্য যেটা নিছেন 10,000 ওইটা না নিলে তো মনে হয়ে যায়। আচ্ছা, এই প্রবলেমটা আমারও একটু হয়ে গেছে স্যার এভাবে এখন। এটা দিয়ে। আচ্ছা, এই প্রবলেমটাতে আমরা একটু চিন্তা করি যে কারেন্ট সাম যেটা নিছি ওটা না নিলে আসলে হয় কিনা। আমি তাহলে কোন একটা পজিশনে আছি, ওই পজিশনে দেখো আমি যখন রিটার্ন করতেছি তখন আমি যে পজিশনে আছি সেই পজিশন থেকে ডানে গেলাম, সেই পজিশন থেকে নিচে গেলাম, তো ডান পাশ থেকে যেটা আসতেছে আর নিচের থেকে যেটা আসতেছে ওটার মধ্যে ওটা থেকে ম্যাক্সিমামটা কি পাঠিয়ে দিলে তো হয়ে যায় ম্যাক্সিমামটা। তাহলে আমি কোন একটা পজিশনে আছি, এই পজিশন থেকে ডানে গেলাম, তো ডানে যখন যাচ্ছি তখন কি আমার বর্তমান ভ্যালুটা তাকে পাঠাইতে হবে না? পাঠাইলে কি কাজ করবে? স্যার ফিবোনাচিতে যেভাবে মানে আগে আগে ফাংশনের আগে প্লাস দিয়ে একটা করা ছিল, এরে আই যে প্লাস এরকম কিছু করা গেল। আচ্ছা, সেটা হচ্ছে এরকম যে আমি ডানে চলে গেলাম, ডানে যাওয়ার সময় ডানে যখন সরি নিচে গেলাম, নিচে গিয়ে একটা ভ্যালু আমি নিয়ে আসছি, ওই ভ্যালুর সাথে আমি আমার কারেন্ট ভ্যালুটা যোগ করব। ঠিক আছে, এরকম একটা কেস হইতে পারে, মানে এভাবে করে আমি জিনিসটা হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, অথবা আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে যে ভ্যালুটা আসতেছে ওটার সাথে আমি আমার কারেন্ট ভ্যালুটা যোগ করে দিলাম, যোগ করে ওটাকে আমি রিটার্ন করলাম, এভাবে আমি জিনিসটা করতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমি ডানে চলে গেলাম, ডানে যাওয়ার সময় আমি কি ভ্যালু নিচ্ছি ওটা আমি জানি না। ঠিক আছে, তবে ডানে গিয়ে ও কি করবে, নিজের ভ্যালুটার সাথে অন্যান্য ভ্যালুগুলো যোগ করে আমার কাছে রিটার্ন করবে। এভাবে করে আমরা কিন্তু চাইলে জিনিসটা করতে পারি। অর্থাৎ জিনিসটা খেয়াল করো, ফার্স্টে আমি যদি একটা অ্যারের ক্ষেত্রে চিন্তা করি, একটা অ্যারের ক্ষেত্রে যদি জিনিসটা চিন্তা করি এভাবে, ধরো আমি 1 2 3 2 2 5 1 1 3 এরকম কিছু একটা আছে। ধরো আমি ফার্স্টে এই পজিশনটাতে আসলাম, এই পজিশনে আসার সময় শুধু আমার কাছে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে আইজে।
তো আই যেতে যখন আছে তখন আমি এখানে আসলাম, এখান থেকে ফার্স্ট আমি ডানে গেলাম কিন্তু কোনো কারেন্ট সাম পাঠাইলাম না, এখান থেকে আমি নিচে গেলাম কোনো কারেন্ট সাম পাঠাইলাম না, ওর কাছে গেলাম আর নিচে গেলাম কোনো কারেন্ট সাম পাঠাইলাম না, ঠিক আছে। ও কি করলো, ধরো ওটা নিয়ে চিন্তা করি, ও হচ্ছে কি করলো, ডানে গেল, ও হচ্ছে নিচে গেল, ধরো ও হচ্ছে নিচে গেল, নিচে যখন আসছে তখন তো একদম লাস্টে পৌঁছে গেছে, তখন সে জাস্ট নিজের ভ্যালুটা পাঠিয়ে দেবে, নিজের ভ্যালুটা ওর কাছে পাঠিয়ে দেবে, অর্থাৎ ওর কাছে 3 আসলো, 3 এর সাথে ও নিজের ভ্যালুটা যোগ করে জাস্ট এর কাছে পাঠিয়ে দেবে, তাহলে ওর কাছে কত আসলো, 5 3 8 আসলো, ও 8 এর সাথে 3 যোগ করে এর কাছে পাঠিয়ে দেবে, তাহলে কত আসবে, 8 3 11 আসবে, এই 2 এর কাছে 11 আসবে। আবার 2 যখন নিচে গেছিল নিচ থেকেও তো একটা ভ্যালু নিয়ে আসছে, ওটাও এর কাছে আসবে, তারপরে জাস্ট ওদের ম্যাক্সিমামটা যোগ করে পাঠিয়ে দিলেই জিনিসটা হবে। তো কাজেই এই কেসে আমি দেখা যাচ্ছে যে এরকম কারেন্ট সাম যেটা নিছি ওটা না নিলেও আমার কিন্তু কি হয়ে যায়, কারেন্ট সামটা না নিলেও দেখা যাচ্ছে আমার হয়ে যাচ্ছে। প্লাস আরেকটা জিনিস যে আমি আমার ডিপির একটা স্টেট কমায় ফেলতে পারলাম, খেয়াল করো প্রবলেমটাতে আমি একটা স্টেট কমায় ফেললাম, একটা স্টেট কমানোর কিন্তু অনেক বড় একটা কাহিনী আছে, তোমার কি আছে। জিনিসটা হচ্ছে কি, তাহলে আমাদের ডিপিতে থার্ড যে ইয়াটা নিছিলাম, ওটা কি বলে, ডিপি অ্যারেতে থার্ড যে আমাদের ডাইমেনশনটা নিছিলাম ওটা আর লাগতেছে না। এরকম মাঝে মাঝে তুমি দেখবা যে একই প্রবলেম তুমি 3টা স্টেট নিয়েও করতে পারতেছো, 2টা স্টেট নিয়েও করতে পারতেছো। এখন তুমি যদি ফার্স্টে একটু কেয়ারফুলি স্টেটটাকে ডিটারমাইন করতে না পারো, তাহলে তুমি 3টা স্টেটের কারণে তোমার মনে হতে পারে যে আচ্ছা এই প্রবলেমটা তো তাহলে সলভ হবে না, কারণ এটা তো কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাচ্ছে। এখন আমি যদি তোমাকে বলতাম যে ভ্যালুর মানটা -100 থেকে 100 না হয়ে অনেক বড় বড় ভ্যালু হবে, তখন তুমি তো সমস্যায় পড়ে যেতা, কারণ এভাবে করে চিন্তা করলে আমরা কি জিনিসটাকে ডিপিতে আনতে পারতাম না, কারণ অ্যারে যেটা নিচ্ছে ওটাকেই নিতে পারতেছি না, ঠিক আছে। তো এখন আমরা ডিপির একটা স্টেট কমায় ফেলতে পারলাম এবং আমরা দেখতেছি এটাতে কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়তেছে না, আমরা একটু করে সিমুলেট করে দেখছি জিনিসটা। তো তাহলে আমাদের ডিপির স্টেটটা নির্ধারণ করার সময় এরকম একটু সাবধান থাকতে হবে যে আমাদের মনে হতে পারে অনেক সময় যে এই স্টেটটা প্রয়োজনীয়, কিন্তু আমরা যদি আরেকটু ভালোভাবে চিন্তা করি তাহলে আমরা দেখতে পারবো যে একটা স্টেটকে আমরা বাদ দিয়ে দিতে পারতেছি, আর একটা স্টেটকে বাদ দেওয়া মানে ডিপির কমপ্লেক্সিটিটা আলটিমেটলি কমে যাওয়া। এখন এটার কমপ্লেক্সিটি কত হয়ে গেছে, ও অফ এন স্কয়ার, ও অফ এন স্কয়ার হয়ে গেছে, যেখানে আগে ছিল যে কি ও অফ এন ইনটু এম ইনটু সাম, মানে ম্যাক্স সাম আর কি, ম্যাক্স সাম। তো ওখান থেকে এখন কি হয়ে গেছে ও অফ এন ইনটু এম, ঠিক আছে। তো কাজে আমাদেরকে রিকার্সিভলি যখন আমরা এটা সলভ করতে চাইবো তখন আমাদের একটু খেয়াল রাখতে হবে কি আমাদের কোনো ইয়া হয়ে যাচ্ছে কিনা। তো এই জিনিসটা আমি দেখাইছি, তো তার কারণটা হচ্ছে এরকম কিছু কিছু সময় আমরা প্রবলেমে পড়ে যাই, আমাদের মনে হতে পারে যে এই স্টেটটা একটু ইম্পর্টেন্ট, ওই একটা স্টেটটা একটু ইম্পর্টেন্ট, তো এগুলো আমাদের একটু সিমুলেট করে দেখতে হবে যে আসলে ওটা ইম্পর্টেন্ট কিনা, ঠিক আছে। এটা একটা বিষয় আছে। হ্যাঁ বলেন স্যার। যে আমাদের যে সলিউশন গুলো আমরা মানে মেইনলি বের করি ওগুলো তো স্যার আমরা অলওয়েজ ট্রাই করি যে মানে এন স্কয়ারটাকে অ্যাভয়েড করার জন্য। সো ইন দ্যাট কেস তো স্যার এটা কোনো কথা না, এন স্কয়ার অ্যাভয়েড করতে হবে এমন তো কোনো কথা নেই, যেমন এটাতে তুমি এন স্কয়ারের নিচে নামাইতেই পারবা না এই প্রবলেমটাকে। জি স্যার, মানে সিডি গুলাতে তো স্যার দেখা যায় এন স্কয়ার যে সলিউশন গুলো হয় ওগুলো দেখা যায় স্যার মোস্ট অফ দ্য টাইম তো স্যার অ্যাকসেপ্ট হয় না। তো না না তখন ওরকম না, ওরকম না, এটা হচ্ছে তোমার ডিপেন্ড করে কি ধরনের প্রবলেম তোমাকে দিচ্ছে। যেমন এই প্রবলেমটা এটাকে তুমি এন স্কয়ারের নিচে নামাইতেই পারবা না, ঠিক আছে, কারণ তোমার সবগুলো পথে যদি যেতে চাও তাহলে তোমার এন ইনটু এম প্রত্যেকটা পথ ভিজিট করতেই হচ্ছে, তাই না। আর এটা ইনপুট, এটার ইনপুট নেওয়াটাই তো হচ্ছে তোমার এন স্কয়ার, কারণ তুমি লুপ চালা ইনপুট যেটা নিচ্ছ সেটা হচ্ছে একটা এন স্কয়ার লুপ, 2D অ্যারে নিয়ে যেটা কাজ করতেছে। এই জন্য ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা কোন ধরনের প্রবলেম সলভ করতেছি, ওটা কি কনস্ট্যান্টটা আসলে আমরা খেয়াল করব। যদি আমাকে এন আর এম এর ভ্যালু, যেমন এখন এখানে এন আর এম এর ভ্যালু যদি আমাকে এখন তাহলে 1000 1000ও দেয়, তাও কিন্তু আমি এই প্রবলেমটা কি সলভ করে ফেলতে পারতেছি এই পথে, এই পন্থায়। এন আর এম এর ভ্যালু যদি কি 1000 1000ও দেয়, তাও কিন্তু আমার এটা সলভ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আচ্ছা, কিন্তু এটা যদি আমরা ডিপি না করতাম তাহলে এন আর এম এর ভ্যালু 1000 1000 দিলে এটা আমাদের জীবনেও কিন্তু কি সলিউশন আসতো না। আচ্ছা, তো এখন যদি আমরা ডিপি ছাড়া এটাকে সলভ করি, মানে ডিপি ছাড়া এটাকে যদি আমরা কল মানে এটা করি, তাহলে এখানে 34টা কল আসতেছে। আর যদি এবার ডিপি দিয়ে কল করি মানে দেখবা যে কলের পরিমাণটা অনেক কমে যাচ্ছে আর কি। সরি, এখন সরি দেখো 18টা কল হচ্ছে, ঠিক আছে, কাইন্ড অফ এই এন স্কয়ার আর কি। আগে 34টা ছিল, এখন 18টা। আমি যদি এখানে আরো কিছু ডাইমেনশন বাড়াই দিই তাহলে দেখবা যে পার্থক্যটা আরো বেশি খেয়াল করবে।
আচ্ছা যাই হোক, তো তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি ডিপি আমাদের এখানে মানে এখন 38টা কল হইলো। আচ্ছা তো তাহলে আমাদের ওই যেটা বলতেছিলাম ডিপির এখানে আমাদের মেমোরাইজেশনটা অ্যাড করতে হচ্ছে। যদি রিকারশনটা আমরা পারি তাহলে আমাদের একটা স্টেপ জাস্ট বাড়াইতে হচ্ছে, সেটা হচ্ছে কি এখানে একটা অ্যারে নেব, যে অ্যারেটার ডাইমেনশন হবে কত, এখানে ইনপুটের যে স্টেট যতটা আছে তত ডাইমেনশনের, এবং এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, যে এখানে ম্যাক্সিমাম ভ্যালু যা হতে পারে তা। যেমন এখানে যদি আমরা 1000 এম এর ভ্যালু হতে পারে ওরকম বলে প্রবলেমে, তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম কি 1000 ধরো 1010 দিলাম, একটু বাড়ায় নেওয়াটা ভালো আর। আচ্ছা তারপরে এই ডিপি অ্যারের মধ্যে কি সেভ থাকবে, সেভ থাকবে যে এই অ্যারে যেটা রিটার্ন করে সেই ভ্যালুটা এই ডিপির মধ্যে সেভ থাকবে। যাই হোক, তাহলে ডিপিটাকে আমরা ইনিশিয়ালাইজ করার সময় আর কি, ইনিশিয়ালাইজ করার সময় এমন একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করব যে ভ্যালুটা এখানে কখনো থাকতে পারবে না, যেখানে কখনো থাকতে পারবে না। তো ধরো আমি এখানে ইনিশিয়ালাইজ করার সময় যেহেতু এখন নেগেটিভ পজিটিভ সব ধরনের ভ্যালুই আসবে বলে দিছি, তাহলে আমরা ইনিশিয়ালাইজ করার সময় এভাবে করে করতে পারি i less than equal to ধরো n। তো তখন আমাদের এভাবে করে জিনিসটা ইনিশিয়ালাইজ করতে হবে আর কি। তো আমরা ধরো এখানে কখনোই আসতে পারবে না এরকম কি ভ্যালু কি হইতে পারে, int max হইতে পারে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমাদের dpi যে ইকুয়াল টু int max, এই ভ্যালুটা তো কখনোই আসবে না, মানে যে ভ্যালুটা কখনোই অ্যান্সার হতে পারে না ওরকম কিছু একটা রাখবো। এটা ধরো রাখলাম, এটা রাখার পরে তারপরে আমরা জাস্ট এই জায়গায় তাহলে চেঞ্জটা আনবো, নট ইকুয়াল টু -1 যেটা দিছি ওটা নট ইকুয়াল টু -1 না দিয়ে নট ইকুয়াল টু int max এভাবে দেবো, তাহলে হয়ে যাবে। এখানে তাহলে তুমি এখন নেগেটিভ ভ্যালু দিলেও কাজ করবে আর কি। তো আমরা জিনিসটা বুঝলাম আশা করি। এবার আমরা ধরো আরেকটা প্রবলেমের দিকে যাই। এই প্রবলেমটাকে আসলে রক ক্লাইম্বিং বলে। তো যাই হোক, তো এরকম একটা প্রবলেম আছে, তোমাদেরকে সলভ করতে দেবো, মাঙ্কি ব্যানানা প্রবলেম বলা হয়, ওটা তোমাদেরকে দেবো আমি অ্যাসাইনমেন্ট হিসেবে। তারপর আসি আরেকটা প্রবলেম আছে, রড কাটিং। রড কাটিং একটা প্রবলেম আছে, আমরা দেখি ওইটা সলভ করার চেষ্টা করি। রড কাটিং প্রবলেমটা আচ্ছা হ্যাঁ, এখন আসি যে ক্রিয়েটিং এক্সপ্রেশন, এই যে প্রবলেমটা বলতেছিলাম গতদিন, এটা আমি তোমাদেরকে সলিউশনটা দেখাইছিলাম। তো এটাতে আমাদের n এর মান 20 আর x এর মান বলছে -10⁹ থেকে 10⁹ পর্যন্ত বিভিন্ন রকম ভ্যালু, না সরি কত বলছে 1 থেকে 10⁵ পর্যন্ত বিভিন্ন রকম ভ্যালু হতে পারে। তো এখানে আমরা কি কি দেখছিলাম, কয়টা ভ্যালু ইম্পর্টেন্ট দেখছিলাম, কয়টা জিনিস, যে আমরা এখন কোন পজিশনটাতে আছি ওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে কি আমি কত নিয়ে আসছি সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এই প্রবলেমটাকে আমরা একটু আচ্ছা এই প্রবলেমটাকে ফার্স্ট আমরা একটু ডিপিতে চিন্তা করি। তো এই প্রবলেমটাকে যদি আমরা সলভ করতে চাই, তো গতদিন তো এটা দেখানোই হয়েছিল, যেটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল অ্যারে থাকবে, ওই অ্যারেতে